স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। প্রায় ৪ মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে ৫ই মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। তবে সুশৃঙ্খলভাবে যানজট সৃষ্টি না করে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি দীর্ঘদিনের, কিন্তু বিগত সরকার সেই দাবিতে কখনোই কান দেয়নি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। অবশেষে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সব মামলা থেকে খালাস পান বেগম খালেদা জিয়া। তারপরেই তাকে বিদেশ নেয়ার প্রস্তুতি নেয় বিএনপি। সেই প্রস্তুতির অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে গেল ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় লন্ডনে। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের সুস্থতার সার্টিফিকেট পেয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাই দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি। সেজন্য শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা করে দলটি। পরে গণমাধ্যমকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশবাসী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে। সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। তবে বিমানবন্দরের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করতে এবং বিমানবন্দর থেকে কাকুলি পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ করেন মির্জা ফখরুল। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে আসছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। চিকিৎসা শেষে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পারছেন বলে বেশ আনন্দিত ও উৎফুল্ল রয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা এম এ মালিক। লন্ডনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উনি খুবই দেশে যাবেন, দেশের মানুষের সাথে দেখা হবে। ওনার মুখের মধ্যে, ওনার চেহারার মধ্যে একটা আনন্দ আমরা ফিল করছি। এবং উনি গতকালকেও ওনার নাতিন ব্যারিস্টার জায়মা এবং ওনার পুত্রবধূদেরকে নিয়ে, ওনার ছেলেকে নিয়ে আমরা ফ্রেশিয়ারে খেতেও দেখেছি। আমরাও সেখানে সাথে ছিলাম। রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবেন, এমন আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে সকালে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে একথা বলেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় জানিয়ে আলী রিয়াজ বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় কমিশনের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা। জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টিতে একমত, ২৬টায় একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে জানান দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটি বিভিন্ন সমস্যা সৃষ্টি করে বলে জানান তিনি। যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশ এখনো মুক্ত হয়নি। ১৭ বছর ধরে সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো মাথা ব্যথাই নেই।
বরং কিছু কিছু উপদেষ্টার কথায় দেশের গণতন্ত্রকে পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত হতে দেবে না বলেই বোঝা যায়। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর প্রসঙ্গে জনগণের মতামত ছাড়া অন্তর্বর্তী সরকার কি যুদ্ধে জড়াতে চায় এমন প্রশ্ন রাখেন মেজর হাফিজ। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, বিএনপিকে বাদ দিয়ে ঢাকার মন্ত্রণালয়ে বসে প্রতিনিধি নির্বাচন করলে তা মেনে নেবে না দেশের জনগণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা, তাদের কোনো দূরভিসন্ধিমূলক চিন্তা ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির বাইরে গিয়ে বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীতে শ্রমিক জনতার সমাবেশে তিনি কথা বলেন। এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাতে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে। নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে, যা মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কোনোভাবেই এপ্রিলের পর নেওয়া ঠিক হবে না। সকালে মগবাজার দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এই মন্তব্য করেন এই নেতা। ডাক্তার শফিক বলেন, কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না, তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। এ প্রেক্ষিতে প্রকৃতির নানা বিষয় মাথায় রাখারও পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমাদের দেশের আমরা বলছি না তাদের সুপারিশ মানে সবকিছুই খারাপ, ভালো যদি থাকে সেটা তো আছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? যথাসময়ে ব্যাখ্যা না দিলে জুলাই আগস্টের গণহত্যা মামলার আগেই আদালত অবমাননার মামলায় দণ্ডিত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন সম্ভাবনার কথা জানিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে ভীতি কাটাতে সাক্ষী সুরক্ষার বিষয়ে ট্রাইব্যুনালকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। এর আগে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, মোবাইলে শেখ হাসিনার এমন হুমকি আমলে নিয়ে 15 মের মধ্যে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল। মিজান আহমেদের প্রতিবেদন। 227টা মার্ডার কেস, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সম্প্রতি মোবাইলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার একটি কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই যেটা লাফালাফি করছে, একটা অস্ত্র থাকবে না, এমন বক্তব্য আদালতের নজরে আনে প্রসিকিউশন। 15 মের মধ্যে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে হাসিনাকে ব্যাখ্যা দেবার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে। সেই দিন যদি তারা তাদের জবাব দাখিল করেন, তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবে। কিন্তু ভারতে পলাতক হাসিনা দেশীয় আদালতে কি ব্যাখ্যা দিতে পারেন? এখানে দুটি অপশন রাখা হচ্ছে। একটি হলো এই অভিযুক্তরা নিজেরা সশরীরে এসে তাদের এই কার্যক্রমের ব্যাখ্যা দিতে পারবেন, অথবা তারা তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী প্রেরণ করেও এর ব্যাখ্যা দিতে পারবেন। ব্যাখ্যা না দিলে পরিণতি কি হবে সেই সম্ভাবনার কথাও জানান তিনি। উনি যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন, তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন তাকে অব্যাহতি দেওয়া হবে কিনা। যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে না পারেন, অথবা উনি যদি এখানে উপস্থিতি না হন, তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে 1 বছরের সাজা হয়ে যেতে পারে। এবং যদি সেটা হয়ে যায়, তাহলে কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল বিচারের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে
ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে একটি শাস্তি হয়ে যেতে পারে। এতদিন শেখ হাসিনা আছেন যে উনি ওয়ারেন্টভুক্ত আসামি বা পলাতক আসামি, তখন হয়ে যাবেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে হাসিনার এই হুমকির পর আলোচনায় আসে সাক্ষীদের সুরক্ষার বিষয়টি। এ নিয়ে ট্রাইব্যুনালের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এই আইনজীবী। ট্রাইব্যুনাল যদি এটা রিয়েলাইজ করে যে তাহলে সাক্ষী সুরক্ষার জন্য উনি ব্যবস্থা করবেন। শুক্রঞ্জনকে যেমন সুরক্ষা দিতে পারেনি, ভারতে নিয়ে গেছে, যদি এ আমলও আপনি সুরক্ষা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার দরকার কি? আপনি সাক্ষী সুরক্ষার জন্য আপনি আইজিপিকে নির্দেশ দিবেন, আপনি মেট্রোপলিটনকে নির্দেশ দিবেন, আপনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিবেন, এই আদালত এই সাক্ষী সুরক্ষা থাকবে। দেশে না ফিরলে হাসিনার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার এগিয়ে নেয়ার বিধান রয়েছে বলেও জানান এই ফৌজদারি আইন বিশেষজ্ঞ। আর না আসলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শর্ত শিথিল না করলে আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জানান, আইএমএফের কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার যৌক্তিকতা নেই। বাংলাদেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, পায়রা বন্দর বাংলাদেশের জন্য বিস্ফোরা, কিন্তু এখান থেকে পিছু হটা যাচ্ছে না। শনিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আগামী বাজেটে কৃষি অর্থায়নের রূপরেখা উপস্থাপন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, আইএমএফের ঋণের কঠোর শর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে এ ধরনের সিদ্ধান্ত যথার্থ নয়। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন করে দিচ্ছি। যে আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনিও জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। পায়রা বন্দর আমাদের জন্য বিস্ফোরণ। এই যে বিস্ফোরণ জেনেও আমি এটা কাটতে পারতেছি না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত হয়ে গেছে। এ সময় অন্য বক্তারা বলেন, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। তবে ভর্তুকি ছাড়া এগোবে না কৃষি খাত। কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় দিতে হবে ব্যাপকভাবে। অঞ্চলভিত্তিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা করতে হবে। বিশ্বের অনেক দেশেই যত উন্নত দেশগুলো বলেন না কেন, তারা ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে যখন আসে আইএমএফ বলে যে ভর্তুকি কমান, ভর্তুকি বাদ দেন, কিন্তু ওরা কিন্তু ওদের দেশে ঠিকই ভর্তুকি দেয়। কৃষক ভর্তুকি ছাড়া চলতে পারে না। বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে চড়া খাদ্য মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কৃষি অর্থনীতিবিদরা। মোকাবিলায় কৃষি গবেষণায় অর্থায়ন বৃদ্ধির তাগিদ দেন তারা। একদিকে যেমনিভাবে উপকরণ সহায়তা দরকার, অপরদিকে প্রাইস সাপোর্ট দরকার। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান সাকিব। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাকিব, সবশেষ অবস্থা কি দেখছেন এবং আগুন নিভেছে কিনা বিস্তারিত জানাবেন। জি কৌরি, আপনি জানেন যে রাজধানীর যে পল্টন, সেই পল্টনের সাব্বির টাওয়ার একটি বহুতল বাণিজ্যিক ভবন। সেখানে আজকে রাত 8:25 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এখন ঠিক বিল্ডিংটির নিচে অবস্থান করছি। আমরা এখানে আসার পর যেটি জানতে পেরেছি যে বিল্ডিংয়ের 11 তলা বিল্ডিংয়ের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ছাদে কিন্তু একটি বৈদ্যুতিক বাল্ব যে তৈরি হয়, সেই বৈদ্যুতিক বাল্বের গোডাউন রয়েছে এবং সেই সাথে ভবন মালিকের যে অফিস, সেই অফিস কার্যালয়ে মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে এসে দেখেছি ফায়ার সার্ভিসের 60টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। একটু আগে আগুন নিয়ন্ত্রণে থাকলেও আমরা আসার সাথে সাথে দেখেছি যে আগুন 11 তলা ছাদের বাম প্রান্তে খানিকটা বেড়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি, আগুন খুব বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারেনি, যেহেতু এটি বহুতল বিল্ডিংয়ের ছাদে আগুন। এখন পর্যন্ত আগুন সেই ছাদেই সীমাবদ্ধ রয়েছে এবং বৈদ্যুতিক যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পর কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি এবং সেই সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যে 60টি ইউনিট তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তো কৌরি, এতটুকুই ছিল সর্বশেষ আমার কাছে।
ধন্যবাদ সাকিব আপনাকে। 16 বছরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। এখনও সে চর্চা রয়ে গেছে। কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় উঠে আসে এমন অভিযোগ। জোরালো দাবি জানানো হয় সংবাদপত্রের কালো আইন বাতিলেরও। গত 1.5 দশকে গণমাধ্যম সূচকে কয়েক ধাপ পিছিয়ে 165তম স্থানে পৌঁছায় বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সূচকে 16 ধাপ উন্নীত হয়ে 149তম অবস্থানে বাংলাদেশ। এমন এক বাস্তবতায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল কালো আইন বাতিলের দাবি আসে তাদের কাছ থেকে। যারা ফ্যাসিস্টকে ফ্যাসিজমে রূপান্তরিত করার সহযোগিতা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে, না হলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রকে সুসংহত করার জন্য মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কালো টাকার মালিকরা এখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এ বলয় থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। এখনও সরকারের মধ্যে থেকে পতিত সরকারের দোসররা গণমাধ্যমকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনেন এই শিক্ষাবিদ। সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন? সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার তাগিদ আসে আলোচকদের কাছ থেকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। মানবিক করিডোরের সিদ্ধান্ত ও নারী বিষয়ক সংস্কার কমিশন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সাথে সাংঘর্ষিক সকল সিদ্ধান্ত বাতিল ও দ্রুত নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এছাড়া নির্বাচনে 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নানা পেশাজীবী, রাজনীতিক সহ বিভিন্ন দলের সহস্রাধিক নেতার গণ অধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। ফুল ও ফুলের মালা দিয়ে নতুন নেতাদের বরণ করে নেন সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এ সময় গণহত্যার বিচার ও দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হয়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে, পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে, এখন মনে হচ্ছে খাওয়াই দেওয়াই তো সব ভুলভাল করে দিয়ে দিছে। এই সরকার টেম্পোরারি সরকার, মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছে বিধায় তারা ক্ষমতায় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা এক ভূ রাজনীতি আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। 6 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলকে 146 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে আবরারের সেঞ্চুরিতে 336 রানের পুঁজি পায় বাংলাদেশ, যা টাইগারদের অনূর্ধ্ব 19 দলের সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে 190 রানে গুটিয়ে যায় লঙ্কান যুবারা। এ জয়ে সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা। কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল বাংলাদেশ। শুরুতে কালাম সিদ্দিকির 19 ও আজিজুল হাকিম তামিম দ্রুত ফিরলেও তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজান গড়েন 135 রানের জুটি। 82 রানে রিজান ফিরলেও 115 বলে 14টি 4 ও 3 ছক্কায় 113 রান করেছেন জাওয়াদ, আর তাতে 336 রানের পুঁজি পায় বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ফাহাদ সানজিদদের বোলিং তোপে 190 রানের গুটিয়ে যায় লঙ্কান যুবারা। আল ফাহাদ নেন 3 উইকেট, 2টি করে উইকেট নিয়েছেন সানজিদ ও আজিজুল হাকিম।